হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভ ডিপ ইন ইউ। আজকে আমরা পাওয়ার গ্রিড কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে জুনিয়র টেকনিশিয়ান ট্রেনি ইলেকট্রিশিয়ান, তারই প্রিভিয়াস ইয়ার সলভ করছি। আজকে চতুর্থ পর্ব, যেখানে কোয়েশ্চেন 61 থেকে আমরা কোয়েশ্চেন 80 পর্যন্ত সলভ করব। যদি তোমরা প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সলভ না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো। তো চলো শুরু করি। কোয়েশ্চেন নাম্বার 61, which of the below is a demerit of eddy current? এডি কারেন্টের খারাপ দিক কি আছে সেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সাপোজ আমি একটা পার্মানেন্ট ম্যাগনেট নিলাম এন অ্যান্ড এস, তাহলে তার একটা কি আছে, ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। তো সেইখানে ধরো সাপোজ আমি একটা সলিড বডি নিয়ে এলাম বা সলিড মেটাল নিয়ে এলাম, সেই সলিড মেটালে কি হবে, এই ম্যাগনেটিক ফ্লাক্সগুলো লিঙ্ক করবে। তো লিঙ্ক করলে আমরা কি জানি যে সেইখানে একটা ইএমএফ জেনারেট হবে, তাহলে দেখো যত আমরা ম্যাগনেটের কাছে আসবো ফ্লাক্স ডেন্সিটি বেশি হবে, তাহলে সেইখানে ফ্লাক্স যদি বেশি হয় তাহলে সেইখানে ইএমএফও বেশি জেনারেট হবে। যত আমরা দূরের দিকে যাব তত ইএমএফ কম জেনারেট হবে। তাহলে এইখানে দেখো এই দুটো জায়গাতে ইএমএফ এর তারতম্য হয়ে গেল। তাহলে এইখানে এর মধ্যে কি হবে, গোল গোল একটা কারেন্ট ফ্লো হয়ে যাবে, হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল, একটা কারেন্ট ফ্লো হয়ে যাবে। তো যদি কারেন্ট ফ্লো হয় তাহলে সেখানে কি হবে, কারেন্ট রয়েছে আর এই যে সলিড মেটালটা নিয়েছি তার একটা রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সের কারণে এখানে আই স্কোয়ার আর লস হবে। অর্থাৎ কি, আই স্কোয়ার আর মানে কি, তার সাথে যদি টাইম গুণ করি আমরা, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, হিট। যে হিটটা আমরা চাইনি, আমাদের দরকার ছিল না, সেই জন্য এখানে দেখো বলা আছে কি আননেসেসারি হিট, আমাদের এই হিটটা দরকার ছিল না। তাহলে এটা হয়ে যাবে কিন্তু অপশন 1 রাইট আনসার, আননেসেসারি হিট, আমাদের এই হিটটা দরকার ছিল না। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 62, the current carrying capacity of a copper wire having twice the diameter of another copper wire। বলছে একটা কপার ওয়্যার নেওয়া হয়েছে, একটা কপার ওয়্যার আছে, এই কপারটা অন্য একটা কপার ওয়্যারের দ্বিগুণ ডায়ামিটার ওয়ালা, ডায়ামিটারটা বলে দিয়েছে দ্বিগুণ। অর্থাৎ এই যেটা, এটা হচ্ছে, এটা যদি ডি হয়, এই ডায়ামিটার যদি ডি হয় তাহলে এটা কত হবে, 2d। তাহলে দেখো আমরা কি জানি যে, দেখো রেজিস্ট্যান্স আমরা যদি লিখি যে এল বাই এ, রোটাকে আমি ধরলাম না, এল বাই এ যেহেতু দুটোই কভার হয় তো আমি রোটাকে ধরলাম না। তাহলে আমরা কি জানি যে রেজিস্ট্যান্স আর কারেন্ট একে অপরের উল্টো, বাঁধা দেয় যেহেতু। তাহলে দেখো যদি আমরা আই ইকুয়ালস টু লিখি তাহলে আমি বলতে পারি যে এ বাই এল, তাই না, এ বাই এল। তাহলে দেখো আই কিন্তু এরিয়ার সাথে প্রপোর্শন, কারেন্ট কতটা হবে আই প্রপোর্শনাল টু এরিয়া, তাহলে এরিয়ার সাথে প্রপোর্শনাল, আমার তো ডায়ামিটারের সাথে বলেনি। তাহলে দেখো আমার যদি ডায়ামিটার দ্বিগুণ হয় তাহলে এরিয়া কি হচ্ছে, আগে এইখানে যে ডি ছিল তখন কি ছিল, পাই ডি স্কোয়ার বাই 4, এটা ছিল আগের এরিয়া। এ ওয়ান যদি ধরি তাহলে এ টু কত হচ্ছে, এ টু এখন 2d, তাহলে পাই দেখো 2d তার স্কোয়ার বাই 4, তাহলে দেখো পাই 4d স্কোয়ার বাই 4। তাহলে এখন আগে ছিল তো শুধুমাত্র পাই ডি স্কোয়ার বাই 4, এখন 4 পাই ডি স্কোয়ার, তার মানে 4 গুণ এরিয়া বেড়ে গেছে না। 4 গুণ যদি এরিয়া বাড়ে, দেখো দ্বিগুণ করেছি ডায়ামিটার, এরিয়া হয়ে গেছে 4 গুণ, তাহলে আমাদের কারেন্ট এখন কত গুণ, দেখো এটা পাই ডি স্কোয়ার বাই 4, তাহলে এই যে 4 গুণ বেড়েছে, তাহলে এখন কি হবে, এরিয়া যদি 4 গুণ বাড়ে তাহলে আইও কি হবে 4 গুণ বাড়বে। তাহলে দেখো 4 টাইমস অ্যাজ গ্রেট। ঠিক আছে, অপশন 3 রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 63,
দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেথড টু অ্যাভয়েড ইলেকট্রিক্যাল শক। ইলেকট্রিক্যাল শকের হাত থেকে বাঁচতে গেলে সব থেকে বেস্ট মেথড কি আছে? তাহলে কি আমাদের যদি ইলেকট্রিক্যাল শকের হাত থেকে আমরা বাঁচতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের কি করতে হবে? প্রপার আর্থিং করতে হবে। কি করতে হবে বললাম? প্রপার আর্থিং করতে হবে। প্রপার আর্থিং করতে হবে। দেখো, হ্যাভিং প্রপার রেড ফেজ ইন প্লেস, ফেজ প্রপার প্লেসে থাকলে কি আমাদের শক খাবো না? এটা কখনোই হতে পারে? ফেজ যেখানেই থাকুক না কেন আমরা কিন্তু শক খাবো যদি আমরা ঠিকঠাক আর্থিং না করি। দেখো, হ্যাভিং প্রপার আর্থিং ইন প্লেস, এইটা হয়ে যাবে রাইট আনসার। যদি প্রপার আর্থিং ঠিকঠাক জায়গাতে করা থাকে তাহলে কিন্তু আমরা শক খাবো না। ঠিক আছে? দেখো, একটা জিনিস জানবে যে কারেন্ট বা কারেন্ট সবসময় কিন্তু লো রেজিস্ট্যান্স পাথ মেনটেন করে। লো রেজিস্ট্যান্স পাথ মেনটেন করে। আমাদের হিউম্যান বডি কিন্তু হাই রেজিস্ট্যান্স। হিউম্যান বডি হাই রেজিস্ট্যান্স কার থেকে? অ্যাজ কম্পেয়ার টু তোমার হচ্ছে প্রপার আর্থিং। আর্থিং এর থেকে হাই রেজিস্ট্যান্স। কারণ আর্থিং কি জানি আমরা? অ্যাজ লো অ্যাজ পসিবল করা উচিত রেজিস্ট্যান্স, আর্থ রেজিস্ট্যান্স। অ্যাজ লো অ্যাজ পসিবল আমরা বলতে পারি যে লেস দ্যান 1 হলে সব থেকে ভালো হয়। লেস দ্যান 1। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি হবে? যে প্রপার আর্থিং করতে হবে, তবে আমরা শক খাবো না। ঠিক আছে, নেক্সট। দ্য ফর্ম ফ্যাক্টর অফ এ সাইনোসয়েডাল ওয়েভ। ফর্ম ফ্যাক্টর, তাহলে আমরা ফর্ম ফ্যাক্টর মানে কি জানি? ফর্ম ফ্যাক্টর মানে আমরা জানি যে আরএমএস ভ্যালু বাই অ্যাভারেজ ভ্যালু। আরএমএস ভ্যালু কত? যদি আরএমএস ভ্যালু বলতে চাই আমরা, দেখো ম্যাক্সিমাম ভ্যালুর সাথে তুমি দুটো প্রসেস করতে পারো। এক হচ্ছে ম্যাক্স ভ্যালু ইন্টু 0.707 আর ম্যাক্স ভ্যালু ইন্টু 0.637। এটাও করতে পারো। আর কি করতে পারো? আর হচ্ছে ম্যাক্স ভ্যালু ম্যাক্স বাই √2 ডিভাইডেড বাই 2 ম্যাক্স বাই পাই অ্যাভারেজ ভ্যালু। তাহলে এই দুটো ক্যালকুলেশন করে দেখো, এই ম্যাক্স ভ্যালু কেটে যাচ্ছে, 0.707 বাই 0.637, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 1.11। এটাও ক্যালকুলেশন করে দেখো, তোমাদের জন্য টাস্ক রইলো, এটাও আসবে কিন্তু 1.1। ঠিক আছে, তার মানে কি জানলাম আমরা? সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের জন্য কিন্তু এটা শুধুমাত্র কিন্তু সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, অন্য কোনো ওয়েভ ফর্মের কথা বলা হয়নি এখানে। সাইনোসয়েডাল ওয়েভ ফর্মের জন্য কিন্তু ফর্ম ফ্যাক্টর হয়ে যাবে 1.11। ওকে, নেক্সট। Which of the following instrument usually has the lowest resistance? দেখো, লোয়েস্ট রেজিস্ট্যান্স আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, সব থেকে কোন ইনস্ট্রুমেন্টের লোয়েস্ট রেজিস্ট্যান্স। তো এটা আনসার হয়ে যাবে অ্যামমিটার। কেন না, আমরা অ্যামমিটারকে কোথায় লাগাই? অ্যামমিটারকে আমরা কি করি? সিরিজ উইথ দ্য লোড। তার মানে অ্যামমিটার যদি লোডের সাথে সিরিজে থাকে তাহলে যে লোডের কারেন্ট, যেটা লোড কারেন্ট বলছি, লোড কারেন্ট পুরোটাই অ্যামমিটারের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে অ্যামমিটারের রেজিস্ট্যান্স যদি বেশি হয় তাহলে কি এই লোড কারেন্টটা প্রপার অ্যামমিটারের মধ্যে দিয়ে যেতে পারবে?
যেতে পারবে না। তার মানে আমাদের যদি লোড কারেন্ট অ্যামিটারের ভিতর দিয়ে পাস করাতে হয়, তার মানে অ্যামিটার রেজিস্ট্যান্স সব থেকে লো হতে হবে। সেই জন্যই আমরা অ্যামিটারকে সিরিজে লাগাতে পারি, যেহেতু অ্যামিটারের রেজিস্ট্যান্স সব থেকে কম। দেখো ভোল্টমিটার রেজিস্ট্যান্স কিন্তু খুব হাই, মেগার সেও কিন্তু দুটো কয়েলের সমন্বয়ে তৈরি, একটা পোটেনশিয়াল কয়েল একটা কারেন্ট কয়েল, তো সেটাও হাই। সব থেকে কম যেটা সেটা হচ্ছে কিন্তু অ্যামমিটার। অ্যামমিটারের রেজিস্ট্যান্স কিন্তু সব থেকে কম, সেই জন্য করে আমরা কিন্তু লোডের সাথে সিরিজে লাগাতে পারি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 66, a three-phase supply can be changed into a two-phase supply with the help of। একটা ট্রান্সফরমারে কিভাবে, এটা ট্রান্সফরমারে মেনলি হয়, ট্রান্সফরমারের কেমন কানেকশন আমরা ইউজ করলে থ্রি ফেজ সাপ্লাইকে টু ফেজ সাপ্লাই কনভার্ট করতে পারবো, সেটা হচ্ছে তোমার স্কট কানেকশন, বা এটাকে আরেকটা ভাবে লেখা হয় টিটি কানেকশন। ঠিক আছে, স্কট কানেকশন অথবা টিটি কানেকশন কেমন ভাবে হয় দেখো, একটা যেটা ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং সেইটা থেকে ট্যাপ করা হয়, ঠিক আছে, এইটা হচ্ছে নিউট্রাল মানে সেন্টার পয়েন্ট, তো এই দিকে সেন্টার পয়েন্টের এই দিকেও কিছুটা নিয়ে নেওয়া হয় একটা ওয়াইন্ডিং এর, আর এই পারেও ছোট ছোট দুটো ওয়াইন্ডিং রাখা হয়। ঠিক আছে, এবারে এইখানে একটা কয়েলকে এইভাবে সেকেন্ডারি, এটা হচ্ছে সেকেন্ডারি চলছে কোর, সেকেন্ডারিতে এ একটা ফেজ, আচ্ছা এখানটায় হচ্ছে একটা লোড, এটা একটা ফেজ, ধরো এটা এটা হচ্ছে এ ফেজ নিলাম, আর এইখানে একটা ফেজ রাখা হয়, যেখানে আমরা আর একটা লোড ইউজ করছি, এটা হচ্ছে লোড, এটা তাহলে এইখানে দেখো এটা হচ্ছে সাপ্লাই, থ্রি ফেজ সাপ্লাই, তিনটে ফেজ সাপ্লাই দিলাম, কিন্তু আমরা নিলাম কটা ফেজ, এ ফেজ আর এটা হচ্ছে বি ফেজ, একটা ফেজ এ একটা ফেজ, তাহলে টু ফেজ এলো, এটাকে বলা হয় স্কট কানেকশন। ভিভি কানেকশন, ভিভি কানেকশনটা এখানে হবে না, ভিভি কানেকশনটা হবে তোমার হচ্ছে যদি কোনো রকম ভাবে ডেল্টা ডেল্টা কানেকশন, ডেল্টা ডেল্টা কানেকশন করা আছে এমন ট্রান্সফরমারকে রিপেয়ারিং প্রসেসে পাঠাতে হয়, তখন আমরা সেটাকে এই ভিভি কানেকশন করে অর্থাৎ ওপেন ডেল্টা কানেকশন করে কিন্তু আমরা কাজ করি। ঠিক আছে, বাকি দুটো তো হবেই না, এমনিতে স্টার ডেল্টা কানেকশনে কখনোই তোমার থ্রি ফেজ টু টু ফেজ হবে না। ঠিক আছে, মেন সুইচ তো কোনোভাবেই হবে না, এটা ট্রান্সফরমারেই মেনলি করা যায়। ঠিক আছে, তো স্টার ডেল্টা আমরা জানি কি, একটা স্টার আর একটা ডেল্টা, দুটোতেই দেখো তিনটে টার্মিনাল রয়েছে, একটাই একটা একটা, আমি আর ওয়াইন্ডিং আঁকলাম না, তিনটে টার্মিনাল রয়েছে, তো এটা তো হবেই না, তাহলে এটা হয়ে যাবে কোনটা, তোমার হচ্ছে স্কট কানেকশন বা টিটি কানেকশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 67, ইন এসি ওয়াইন্ডিং অফ ফোর পোল, কত ফোর পোল 24 স্লট, দ্য ভ্যালু অফ পোল পিচ। আমি আগের দিনের ক্লাসেও বলেছি পোল পিচ সমান কি, পোল পিচ, পোল পিচ সমান হচ্ছে নাম্বার অফ স্লটস বাই নাম্বার অফ পোলস। তাহলে বসাও, টোটাল স্লটস কটা রয়েছে 24টা, পোল সংখ্যা কটা চারটে, তাহলে পোল পিচ কত হচ্ছে 6। দেখো অপশন 2 রাইট আনসার, বোঝা গেল। নেক্সট question number 68, which type of DC generator is used to charge the battery। ব্যাটারি চার্জ দেওয়ার সময় আমরা কোন ডিসি জেনারেটর ইউজ করে থাকি। দেখো ব্যাটারি চার্জ দেওয়ার সময় সেটা হচ্ছে আমাদের মেনলি কি দরকার, সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ, কনস্ট্যান্ট ভোল্টেজ দরকার। তো কনস্ট্যান্ট ভোল্টেজ দেখো এখানে কার মধ্যে পাই আমরা, এটা জানো যে শান্ট জেনারেটরে কিন্তু আমরা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ পেয়ে থাকি। ঠিক আছে, এটা কিন্তু শান্ট জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্স।
ভি ভার্সেস আইএ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শান্ট জেনারেটরের ক্যারেক্টারিস্টিক্স। তো শান্ট জেনারেটর কিন্তু অলমোস্ট অলমোস্ট আমরা ধরে নিই যে ওটা কনস্ট্যান্ট ভোল্টেজ। একদম অতিরিক্ত হওয়ার সময় একটুখানি যখন আইএ অতিরিক্ত বেড়ে যায় তখন কি হয়, আর্মেচার রিয়াকশন এন্ড ভোল্টেজ ড্রপ বেড়ে যায়, তখন এই এতটা মতো ভোল্টেজ ড্রপ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু তার আগে পর্যন্ত আমরা ধরে নিতে পারি যে এটা কিন্তু কনস্ট্যান্ট ভোল্টেজ। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে ব্যাটারিকে চার্জ দিতে গেলে কনস্ট্যান্ট ভোল্টেজ আমাদের দরকার, তার জন্য করে আমরা কিন্তু শান্ট জেনারেটর ইউজ করব। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 69। In brushless alternator, there are two alternator on one shaft. Which are those? যখন দুটো অল্টারনেটর একই শ্যাফটে বসানো থাকে, তাহলে একটা তো মেন অল্টারনেটর, তোমরা বুঝতেই পারছো, একটা মেন অল্টারনেটর, একটা মেন অল্টারনেটর, তাহলে আর একটা কি? যখন তোমরা জানো কি আমাদের অল্টারনেটরের যেটা হচ্ছে আর্মেচার, অল্টারনেটরের যেটা হচ্ছে তোমার যেটাকে আমরা এক্সাইটার বলি, অর্থাৎ রোটেটিং যেটা, ঠিক আছে, যেটা হচ্ছে রোটেটিং আর্মেচার, সেই রোটেটিং আর্মেচারে আমাদেরকে কি সাপ্লাই দিতে হয়? এটা হচ্ছে ডিসি সাপ্লাই দিতে হয়, অর্থাৎ ডিসি এক্সাইটেশন দিতে হয়, ডিসি এক্সাইটেশন দিতে হয়। তো ডিসি এক্সাইটেশন যখন যখন ডিসি সোর্স অ্যাভেলেবেল না থাকে, তখন কি করা হয় যে আরেকটা আমাদেরকে অল্টারনেটরকে অ্যাজ এ এক্সাইটার ইউজ করা হয়। যখন ব্রাশলেস অল্টারনেটর ইউজ করা হচ্ছে, যেহেতু ব্রাশ নেই তাহলে এক্সাইটেশনটা দেবো কি করে? সেই এক্সাইটেশনটা দিতে গেলে এই একটা আর একটা অল্টারনেটর কি করা হয়, সেম শ্যাফটে চালানো হয়, সেখান থেকে থাইরিস্টার কন্ট্রোল করে, কি বললাম, থাইরিস্টার থাইরিস্টার কন্ট্রোল করে এই অল্টারনেটরের এক্সাইটেশন দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এখানে অপশন কি হয়ে যাবে, যে মেন অল্টারনেটর অ্যান্ড হচ্ছে এক্সাইটার। একটা তো মেন অল্টারনেটর, আর একটা কি হিসাবে ইউজ করি আমরা, এক্সাইটার হিসাবে ইউজ করি। মেন অল্টারনেটর আর একটা এক্সাইটার হিসাবে ইউজ করে থাকি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 70। পিন ভাইস ইজ ইউজ ফর। দেখো পিন ভাইস কেমন দেখতে হয়, তোমরা দেখবে যে এখনকার যে স্ক্রু ড্রাইভার গুলো আছে না, তোমরা যারা পিন ভাইস ইউজ করেছো তাহলে ঠিক আছে, যদি না ইউজ করে থাকো আমি বলছি যারা হয়তো দেখোনি পিন ভাইস, যে এখন যে স্ক্রু ড্রাইভার গুলো হয়, যেগুলো তোমার যে বিভিন্ন রকমের হেডস থাকে, সেখানে তুমি অল্টারনেটলি ইউজ করতে পারো একটা খুলে আরেকটা, তেমনি সেখানেও একটা কিন্তু এরকম একটা স্মল, যেরকম টেস্টার বলতে পারো বা স্ক্রু ড্রাইভার, তার একটা হেডস আছে। ঠিক আছে, তাই হেডসে আমাদের এইখানে একটা পিনের মতো যে কোনো এরকম প্রচুর হেডস আছে, সেগুলো তুমি অল্টারনেটলি লাগাতে পারো। তাহলে এই যে পিন ভাইস, এইটা যদি হয় একটা পিন ভাইস, তাহলে এইখানে আমরা খুব ছোট পিনের মতো একটা কোনো ইকুইপমেন্ট আমরা এখানে অ্যাটাচ করতে পারি, হোল্ড করতে পারি। তাহলে এখানে রাইট আনসার কি হয়ে যাবে, হোল্ডিং দ্য স্মল জবস লাইক পিনস। পিনের মতো ছোট জবকে আমরা হোল্ড করার জন্য বা ধরার জন্য কিন্তু আমরা পিন ভাইসটা ইউজ করে থাকি। ঠিক আছে, তো পিন ভাইস তাহলে স্মল জব ধরার জন্য, বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 71। ইন ইলেকট্রিক কারেন্ট, দ্য রেশিও অফ ট্রু পাওয়ার টু অ্যাপারেন্ট পাওয়ার, ট্রু পাওয়ারের আর অ্যাপারেন্ট পাওয়ারের রেশিওকে আমরা কি বলি? দেখো, এটার জন্য তোমরা নিশ্চয়ই পাওয়ার ট্রায়াঙ্গেল মনে আছে। দেখো যে একটা পাওয়ার ট্রায়াঙ্গেল কেমন দেখতে হয়, তো নিচে দেখো, নিচে যেটা কি জানি আমরা, এটা হচ্ছে ট্রু পাওয়ার। ট্রু পাওয়ার মানে কি? ট্রু পাওয়ার মানে হচ্ছে ভি ইন্টু আই ইন্টু কস ফাই। এটা কি? এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, মানে ভি ইন্টু আই ইন্টু সাইন ফাই। আর এটা কি? অ্যাপারেন্ট পাওয়ার। সেটা কি? সেটা হচ্ছে শুধুমাত্র ভি ইন্টু আই।
ওকে, তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে দেখো, ট্রু পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ারের রেশিও। তাহলে তুমি করো ট্রু পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার। ট্রু পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। রেশিও করলে কি হবে দেখো, ট্রু পাওয়ার মানে কি, VI cos phi, আর নিচে অ্যাপারেন্ট পাওয়ার V ইন্টু I। তাহলে সেইটা যদি করি আমাদের কাছে কি পড়ে থাকে, শুধুমাত্র cos phi। আর cos phi কি, cos phi মানে কি, cos phi মানে পাওয়ার ফ্যাক্টর। cos phi মানে পাওয়ার ফ্যাক্টর, এটা আর বলতে হবে না। তাহলে এটা রাইট আনসার কি হয়ে যাবে, পাওয়ার ফ্যাক্টর। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 72, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ XLPE? দেখো এইখানে এক্স মিনস, এক্স দিয়ে কোনো ওয়ার্ড হয় না, এক্স মিনস কিন্তু ক্রস, ঠিক আছে। আর এল ফর লিঙ্ক, ক্রস লিঙ্কড, পি ফর পলি, ই ফর ইথিলিন। ইথিলিন, তাহলে কি দাঁড়ালো, ক্রস লিঙ্কড পলি ইথিলিন কেবল, ঠিক আছে। তাহলে দেখো এটা কিন্তু পলি ইথিন আছে, কেউ ভুল করে পলি ইথিলিন ভেবো না। 4 নম্বর অপশনে দেখো ক্রস লিঙ্কড পলি ইথিলিন, ঠিক আছে। অপশন 4 হচ্ছে রাইট আনসার, এটা হচ্ছে এর ফুল ফর্ম, ঠিক আছে। এটা কিন্তু প্রচুর পরীক্ষাতে আসে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 73, for a single phase induction motor the electrical angle between the starting and the running winding, স্টার্টিং ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিং এর মধ্যে অ্যাঙ্গেল কত থাকে। তোমরা জানো যে আমরা সিঙ্গেল ফেজ দিয়ে কখনোই ইন্ডাকশন মোটর স্টার্ট করতে পারিনি, তার জন্য আমাদের কি করতে হয়েছিল, স্প্লিট ফেজ করতে হয়েছিল। স্প্লিট ফেজ করতে হয়েছিল। স্প্লিট ফেজ কেমন ভাবে করেছিলাম, একটা কারেন্টকে আমরা দুদিকে স্প্লিট করেছিলাম, এদিকে আর এদিকে স্প্লিট করেছিলাম। তো এই যে টোটাল 5 অ্যাঙ্গেল এসে দাঁড়িয়েছিল আমাদের স্প্লিট ফেজ করার পরে, সেটা হচ্ছে কত, টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে। এই জন্য করে আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং এবং রানিং ওয়াইন্ডিং এর মধ্যে কিন্তু ফেজ অ্যাঙ্গেল যেটা থাকে সেটা হচ্ছে কত, 90 ডিগ্রি। বোঝা গেল? ফেজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। নেক্সট, the electrolyte used in a dry cell, ড্রাই সেলে কোন ইলেকট্রোলাইটটা আমরা ইউজ করে থাকি। দেখো ড্রাই সেলে যেটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে কি, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা ড্রাই সেলের ইলেকট্রোলাইট হিসাবে ইউজ করে থাকি। যদি বলতো এখানে লেড অ্যাসিড সেল, যদি লেড অ্যাসিড সেলের কথা বলা হতো তাহলে ইলেকট্রোলাইট কি হতো, তাহলে ইলেকট্রোলাইট হতো অপশন 3 হয়ে যেত তখন, ডাইলিউট H2SO4, ডাইলিউট H2SO4। ওকে, এইটা লেড অ্যাসিডের ক্ষেত্রে হতো, কিন্তু ড্রাই সেল যখন বলেছে তখন কোনটা হয়ে যাবে, তখন হয়ে যাবে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা ডাই সেলের ইলেকট্রোলাইট হিসাবে ব্যবহার করি। বলা হলো? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 75, the exciting coil of any DC machine are wound। একটা ডিসি মেশিনের যে এক্সাইটিং কয়েল, অর্থাৎ বলতে পারি আমরা পোলের জন্য যেটা কয়েলটা আমরা ইউজ করি পোল বানানোর জন্য, তার কয়েলটা আমরা কোথায় উন্ড করি, অর্থাৎ ওয়াইন্ডিং কোথায় করি, সেটা হচ্ছে দেখো আমাদের যে প্রথমে কি আছে, ইয়ক বডি আছে। ইয়ক বডির গায়েতে আমরা পোলগুলোকে কেমন ভাবে সাজাই, এইভাবে, এইভাবে পোলগুলোকে রাখা থাকে, তার মাঝখানে কি থাকে আমাদের আর্মেচার। তো এই যে পোলের গায়েই তো ওয়াইন্ডিংটা আমরা করি, এর গায়ে ওয়াইন্ডিং করা থাকে। তাহলে দেখো এখানে দেখো অ্যারাউন্ড দ্য পোল, তাই না, অ্যারাউন্ড দ্য পোল, পোলের চারিদিকে কিন্তু আমরা ওয়াইন্ডিংটা করে থাকি, অ্যারাউন্ড দ্য পোল। বোঝা গেল? ডিসি মেশিনের ওয়াইন্ডিং
কিসের ওয়াইন্ডিং? এক্সাইটেশন কয়েল, এক্সাইটিং কয়েল। সেই এক্সাইটিং কয়েলটা আমরা কোথায় উন্ড করি? পোলের চারিদিকে কিন্তু আমরা উন্ড করে থাকি। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 76, the direction of rotation of a universal motor can be reversed by। দেখো ইউনিভার্সাল মোটর কিভাবে আমরা তার ডিরেকশন অফ রোটেশনটা চেঞ্জ করব। তো ইউনিভার্সাল মোটর যদি এরকম ধরি একটা ইউনিভার্সাল মোটর, তাহলে দেখো প্রথম কথা সুইচিং ওভার ফ্রম এসি টু ডিসি, যদি আমরা এসি থেকে ডিসিতে নিয়ে যাই তাহলে কি এ চেঞ্জ হয়ে যাবে? ডিরেকশন অফ রোটেশন চেঞ্জ হয়ে যাবে? না, কখনোই না। এবার কি বলেছে? রিভার্সিং দ্য সাপ্লাই টার্মিনাল। তো রিভার্সিং দ্য সাপ্লাই টার্মিনাল, যদি আমরা এখানে সাপ্লাই টার্মিনালটাকে চেঞ্জ করে দিই, অর্থাৎ এখানে পজিটিভ এখানে নেগেটিভ দিয়েছিলাম, এখন কি করলাম এখানে নেগেটিভ এখানে পজিটিভ দিলাম, তাহলে কি চেঞ্জ হয়ে যাবে? মোটেই না। কেন না আমি বলছি। তারপরে কি আছে? রিটেন দ্য ব্রাশ লিডস। ব্রাশ লিডকে এখানেই রেখে দিলে, যে পজিশনে আছে এই পজিশনে রেখে দিলে কি চেঞ্জ হয়ে যাবে? আবার 4 নম্বর অপশন দেখো, ইন্টারচেঞ্জিং দ্য ব্রাশ লিডস। ব্রাশ লিড মানে এই ব্রাশটাকে তুলে, অর্থাৎ এটাকে যদি B1 ধরি আর এটাকে যদি B2 ধরি, তাহলে B1 আর B2 পজিশন কি চেঞ্জ করলে হয়ে যাবে? দেখো প্রথম কথা হচ্ছে যে আমাদের এই যে কয়েলটা রয়েছে, যেটাকে আমরা বলছি সিরিজ ফিল্ড। তো এই যে সিরিজ ফিল্ডটা রয়েছে, এই সিরিজ ফিল্ডটাকে যদি আমরা প্রথমত দেখো 1 নম্বর কেস এইভাবে কানেক্ট করেছি। যদি আমাদের ডিরেকশন অফ রোটেশন চেঞ্জ করতে হয় তাহলে আমাদের এই সিরিজ ফিল্ডের কানেকশনটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ তুমি এইরকম ভাবে করতে পারো যে এইটা নিয়ে গেলাম এই পারে আর এইটাকে নিয়ে এলাম এই পারে, তাহলে সিরিজ ফিল্ডটা ঘুরে গেল, তাই না? সিরিজ ফিল্ডটা ঘুরে গেল। তো তুমি সিরিজ ফিল্ড তো আর কেটে এইভাবে জুড়তে পারবে না, তাহলে কি করতে হবে? তোমাকে তোমাকে করতে হবে যেমন ছিল সিরিজ ফিল্ডটা তেমন তুমি করতে পারো, এইটাকে চেঞ্জ করতে পারো। কেমন ভাবে? দেখো এখনো ঘুরে গেছে, পজিশন ঘুরে গেছে। বোঝা গেল? তাহলে এইভাবে এই এই পজিশনটা যদি আমরা ঘোরাই তাহলে কিন্তু আমাদের কি হবে? ডিরেকশন অফ রোটেশন অফ ইউনিভার্সাল মোটর কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে ইন্টারচেঞ্জিং দ্য ব্রাশ লিডস, ব্রাশের লিডস যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের পজিশন চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? নেক্সট question number 77, a DC shunt generator has ডিসি শান্ট জেনারেটর কি ক্যারেক্টারিস্টিক্স আছে? বলে দিই যে ডিসি শান্ট জেনারেটর যে ক্যারেক্টারিস্টিক্স এর জন্য এখানে যে ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলা হয়েছে, সেই ক্যারেক্টারিস্টিক্স হলো যখন আমরা প্যারালাল অপারেশন করব। প্যারালাল অপারেশনে আমাদের এই ডিসি শান্ট জেনারেটরের কি ক্যারেক্টারিস্টিক্স থাকলে আমরা প্যারালাল অপারেশন করতে পারি, এইখানে কিন্তু সেটার কথা বলা হয়েছে। তো প্যারালাল অপারেশন করতে পারবো একটা শান্ট জেনারেটরের, সেই ক্যারেক্টারিস্টিক্সটা কি? সেটা হচ্ছে ড্রুপিং ক্যারেক্টারিস্টিক্স। শান্ট জেনারেটরের ড্রুপিং ক্যারেক্টারিস্টিক্স থাকার জন্য কি হবে? আমরা প্যারালাল অপারেশন করতে পারি। ঠিক আছে? তো দেখো এখানে অপশন 2 তে বলা হয়েছে স্লাইটলি ড্রুপিং ক্যারেক্টারিস্টিক্স। তো একটা শান্ট জেনারেটরের ড্রুপিং ক্যারেক্টারিস্টিক্স থাকার কারণে আমি কি বললাম? প্যারালাল অপারেশনে কিন্তু আমরা বসাতে পারি। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 78, in any induction motor the number of poles are doubled, then the speed will be। আমরা ইন্ডাকশন মোটরের স্পিড ইকুয়ালস টু কি জানি? 120 f/p। যদি তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি যে n প্রপোর্শনাল টু ইনভার্সলি টু দ্য পোল, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে পোল কি করেছে? পোল ডাবল করা হয়েছে। পোল যদি ডবল করা হয়, নিচে দ্বিগুণ বাড়লে ওপরে, তাহলে কি হবে? স্পিড হাফ হয়ে যাবে, স্পিড বিকামস হাফ হয়ে যাবে। অপশন 2 হয়ে যাবে রাইট আনসার। পোল যদি ডাবল করে দিই, পোল যদি ডাবল করে দিই তাহলে স্পিড কি হয়ে যাবে? স্পিড উইল বি হাফ। বোঝা গেল?
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 79, দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। খুব ইজি কোয়েশ্চেন। রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের রেসিপ্রোকাল কি? রেজিস্ট্যান্স তার মানে কি উল্টোটা হয়ে যাবে। রেসিপ্রোকাল কার রেসিপ্রোকাল? সেটা হচ্ছে কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স অথবা বলতে পারো কন্ডাক্টেন্স ইকুয়ালস টু 1 বাই রেজিস্ট্যান্স। ঠিক আছে, একে অপরের রেসিপ্রোকাল। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? কন্ডাক্টেন্স। সাসেপ্টেন্সের রেসিপ্রোকাল কে? সেটা হচ্ছে অ্যাডমিটেন্স। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কোয়েশ্চেন নাম্বার 80, লো রেজিস্ট্যান্স ইজ মেজার্ড বাই। দেখো কি বলেছে আমাদের, রেজিস্ট্যান্স আবার লো। লো রেজিস্ট্যান্স মেজার করবো আমরা কি দিয়ে? দেখো প্রথম অপশনে কি দিয়েছে? ডিসেট্টি ব্রিজ। ডিসেট্টি ব্রিজ আমরা কি করতে ইউজ করি? সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স মেজার করতে ইউজ করি। ক্যাপাসিটেন্স মেজার করতে ইউজ করি। কেলভিন ডাবল ব্রিজ রেজিস্ট্যান্স মেজার করতে ইউজ করি। ম্যাক্সওয়েল ব্রিজ সেলফ ইন্ডাকটেন্স। সেলফ ইন্ডাকটেন্স মেজার করতে ব্যবহার করি। ওয়েন ব্রিজ ও ক্যাপাসিটর মেজার করতে আমরা ব্যবহার করি। ক্যাপাসিট্যান্স মেজার করতে ব্যবহার করি। এবার ব্যাপারটা হলো যে এইখানে একমাত্র রেজিস্ট্যান্স বলতে একটাই আছে, কেলভিন ডাবল ব্রিজ। তো কেলভিন ডাবল ব্রিজ কি করে? লো রেজিস্ট্যান্স মেজার করে। আচ্ছা, মিডিয়াম রেঞ্জ, মিডিয়াম রেজিস্ট্যান্স হলে কি হবে? লো অ্যান্ড মিডিয়াম। লো তো হলো যে কেলভিন ডাবল ব্রিজ, মিডিয়াম হচ্ছে তোমার ওহম মিটার, হাই রেজিস্ট্যান্স, হাই রেজিস্ট্যান্স কে মেজার করে? সেটা হচ্ছে মেগার। আর একটা প্রসেস আছে সেটা হচ্ছে লস চার্জ মেথড। লস চার্জ মেথড, তাহলে এই একটা হলো, এটা হলো। তাহলে হাই রেজিস্ট্যান্স মেজার করতে মেগার আমরা ইউজ করি, আর কি করি? লস চার্জ মেথড আমরা ইউজে কিন্তু হাই রেজিস্ট্যান্স মেজার করতে পারি। মিডিয়াম রেজিস্ট্যান্স কি বললাম? ওহম মিটার। লো রেজিস্ট্যান্স কে হলো? কেলভিন ডাবল ব্রিজ। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের 80 পর্যন্ত কোয়েশ্চেন।